স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় ৩ জনকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, এই ঘটনায় প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততা পাওয়া গেছে, ঘটনাস্থলে তারা উপস্থিত ছিলেন। এদিকে জড়িতদের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদলের ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। আর জানাচ্ছেন রাব্বি হোসেন। এই হাসি শিক্ষার্থী পারভেজ হত্যার সন্দেহভাজন এক আসামির। আদালত থেকে নামার সময় চেহারায় দেখা যায়নি অনুতপ্তের ছিটেফোঁটাও। অথচ পুলিশ বলছে পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার সময়ের ধারণ করা সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতি দেখা গেছে। গত ১৯ এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে নিজ ক্যাম্পাসেই ছুরিকাঘাতে হত্যা করা হয়। কী কারণে পারভেজ খুন হয়েছে তা এখনও প্রমাণ সাপেক্ষ। তবে পারভেজের সহপাঠীরা বলছেন, সামান্য হাসি দেয়াকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির বলি এই তরুণ। আবার ছাত্রদল দাবি করছে পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিবারেরও একই দাবি। এদিকে শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় ২ দিন পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় কামাল শেখ, আলভি হোসেন জুনাইদ ও আল আমিন সানি নামের ৩ জনকে। সোমবার তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে তোলা হয় সিএমএম আদালতে। দুই পক্ষে শুনানি শেষে তাদের প্রত্যেককে ৭ দিনের রিমান্ড দেন আদালত। যদিও শুনানি শেষে আদালত প্রাঙ্গণে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তারা বলেন, মামলার মূল অভিযুক্ত মেহেরাজ তাদের ফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন। তারপরই পারভেজের সঙ্গে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ যুবককে হত্যার এই ঘটনাকে অমানবিক বলেও উল্লেখ করেন বিচারক। এর ৩ জনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু ৩ জনকেই সিসিটিভিতে এবং বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন ডিভাইস এবং কনভারসেশনে তাদেরকে পাওয়া যায়। এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস, এদের সঙ্গে এরা বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে লেখাপড়া করত। এটা তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম, যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা খুবই তুচ্ছ ঘটনা নয়। এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল। এদিকে টিএসসিতে শিক্ষার্থী পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। হত্যায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে পুনর্বাসন প্রক্রিয়া করা হচ্ছে এই বৈষম্য বিরোধী ব্যানারের মাধ্যমে। ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা, এটা আমাদের প্রশ্ন। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মব সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। যে তরিকায় বা যেভাবে হামলা করা হয়েছে, এটা দেখে মনে হচ্ছে যে না, এটা অবশ্যই পরিকল্পিত ছিল। আমরা চাই এই সভ্য সমাজে আর যেন কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হয়, আর যেন কোনো মায়ের বুক ফাঁকা না হয়। পারভেজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানেও। এছাড়া পারভেজের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রির সমমান করার দাবিতে সারা দেশে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিগগিরই দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক কিংবা ডিগ্রি সমমান করার দাবিতে সোচ্চার সারা দেশ। এক দফা দাবি আদায়ে বিভিন্ন জেলায় ব্যানার, প্ল্যাকার্ড হাতে আন্দোলন নামেন শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন নার্সিং এবং মিডওয়াইফারির শিক্ষার্থীরা। অভিযোগ করেন, কোর্স সম্পন্ন করেও এইচএসসি উত্তীর্ণ হিসেবে তাদের বিবেচনা করা হয়। ইন্টার পাস করার পরে 4 বছর পড়াশোনা কমপ্লিট করার পরে কিভাবে ইন্টার পাস থাকে? যারা ডিপ্লোমা করতেছি এরা যাতে ডিগ্রির সমমানটা পায়।
একই দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিল। এই সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। নার্সিং হোম মিডওয়াইফারি কাউন্সিল এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা এই জিনিসটা মেসেজটা দিতে চাচ্ছি যে আমাদের এই দাবিটা যাতে তারা মেনে নেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনের সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শিগগিরই দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। নার্স হওয়ার পরবর্তী সময়েও আমাদেরকে ইন্টারমিডিয়েটের সম্মানী রাখা হয়েছে। এটা মনে করি এটা আমাদের অধিকার নয়, এটা আমাদের দাবি, এটা আমাদের প্রাপ্য। এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় হচ্ছে সেই পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। একই সময়ে জামালপুর সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির শিক্ষার্থীরা। তামজিদ মির্জা, এখন। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের 30% পদোন্নতির কোটা বাতিল সহ 6 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মিছিল করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, এখনো শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। আগামী 48 ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে বেলা 11টায় চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা বলেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, আমরণ অনশনে কি বলছেন শিক্ষার্থীরা আর বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে, বিস্তারিত জানাবেন। শম্পা, আজকে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে কিন্তু আমরণ অনশন কর্মসূচি পালন করছে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের কিন্তু একটাই দাবি যে বর্তমান ভিসি রয়েছেন তার পদত্যাগ এবং এই 1 দফা দাবিতেই কিন্তু তারা এই আমরণ যে অনশন কর্মসূচি সেটি পালন করছেন। এখানে আমরা দেখেছি যে দুপুর 3টার পর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে আসছেন এবং এখানে কিন্তু স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার যেটি রয়েছে সেখানে ঠিক তার সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এখানে তারা অবস্থান নেওয়ার ঠিক পর মুহূর্তেই আমরা দেখেছি যে এখানে সাধারণ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে তারা কথা বলেছেন। তারা যেটি বলছেন, মূলত সিন্ডিকেট সভা হয়েছে কিছুদিন আগে, সেই সিন্ডিকেট সভার যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলোকে মেনে নিয়ে শিক্ষার্থীদের আবারও শিক্ষা কার্যক্রম চালু করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে 1 দফা দাবিতে তারা যে আন্দোলন করছেন সেটি কিন্তু একেবারেই সেখানে অনড় রয়েছেন তারা এবং তারা যেটি বলছেন যে মূলত বর্তমান যে ভিসি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং এর পাশাপাশি শিক্ষার্থী বান্ধব যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এর আগে এগুলো কিন্তু শিক্ষার্থী বান্ধব হয়নি এবং যার ফলে কিন্তু তারা এখন একেবারেই শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছেন এবং তারা চাচ্ছেন যে এই যে বর্তমান ভিসি রয়েছেন তার আন্ডারে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালু রাখবেন না এবং সে কারণে কিন্তু তারা এই ভিসির পদত্যাগের 1 দফা দাবিতেই নেমেছেন এবং তারা কিন্তু এখনো পর্যন্ত অনশন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। এর আগে যে শিক্ষকরা এসেছিলেন তারা কিন্তু অনেক সময় ধরে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করেছেন এই কর্মসূচি থেকে বিরত রাখার জন্য এবং তারা কিন্তু শিক্ষকরা কিন্তু তাদেরকে বিভিন্ন রকম খাবার এনে অনশন ভাঙার জন্য বলেছেন শিক্ষার্থীদের, কিন্তু তারা কিন্তু মানেননি এবং তারা যেটি বলছেন যে মূলত তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং এই অনশন কর্মসূচি থেকে তারা ততক্ষণ পর্যন্ত কিন্তু উঠবেন না। মোটামুটি বললে চলে যে শিক্ষার্থীরা কিন্তু তাদের 1 দফা দাবিতে একেবারেই অনড় রয়েছে। তো শম্পা, কুয়েট ক্যাম্পাস থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। কুমিল্লা নগরীর পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাবেক পিপি সহ 6 আইনজীবীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুবুর রহমান শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার মধ্যে 2 আইনজীবী পলাতক রয়েছেন। এই মামলায় মোট আসামি রয়েছেন 261 জন। গেল 11 আগস্ট কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
চট্টগ্রামে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন বহুতল ভবন উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে নগরীর আসকার দিঘির পার এলাকার গ্রিনলেস পাহাড়ে এই অভিযান চালায় সিডিএ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম জানান, বহুতল ভবন নির্মাণে সিডিএর নির্দেশনা মানা হয়নি। উল্টো পাহাড়ের একটা অংশ অবৈধভাবে কেটে অবকাঠামো গড়ে তোলা হয়। পরে উচ্ছেদ অভিযানে ভবনের অবৈধ অংশ কুড়িয়ে দেওয়া হয়। নির্দেশনা অমান্য করে নির্মাণ কাজ চালালেও এতদিন উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে ভবনটিতে অভিযান পরিচালনায় আইনি বাধা ছিল। তবে চেম্বার আদালত সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আজ অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় নির্মাণাধীন কয়েকটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় 3টি ভবন মালিককে জরিমানা করা সহ ভেঙে ফেলা হয় একটি ভবনের আংশিক। দ্বিতীয় দিনের মতো বেলা 11টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে রূপগঞ্জের রূপসী এলাকায় অভিযান শুরু করে রাজুক। এ সময় অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করায় 3টি ভবনের মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া 6 তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেয় রাজুক। আর নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় অন্য 2 তলা ভবনের মালিককে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। হবিগঞ্জের চুটারুঘাটে 11 বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ সহ 4 জনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ভুক্তভোগী পরিবার জানায়, গত 3 এপ্রিল শিশুটি বাড়ির কাছের বাগানে গেলে একই গ্রামের 4 যুবক শিশুটিকে ধর্ষণ করে। একই সঙ্গে সম্পূর্ণ ভিডিও মোবাইলে ধারণ করে। পরে ভয়ে শিশুটি পরিবারের কাউকে বিষয়টি না জানালেও গত 26 এপ্রিল ভুক্তভোগীর ভাই ভিডিওটি দেখতে পায়। পরে শিশুটিকে তাৎক্ষণিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগীর ভাই। বাদীপক্ষের আইনজীবী জানান, চুনারুঘাট থানাকে মামলাটি এফআরআই করার নির্দেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মমিনুল হাসান। নারী শিশু ট্রাইব্যুনাল 2 মামলা দায়ের করলে মামলা গুরুত্ব বিবেচনায় প্ল্যানেট কোর্ট এফআইআরের নির্দেশে কোর্ট হচ্ছে মানুষের নিরাপদ আশ্রয়স্থল। কোর্টের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাব। ঝালকাঠির গাবখান চ্যানেলের ড্রেজিংয়ে ধীর গতির ফলে ব্যাহত হচ্ছে বিভিন্ন রুটে নৌ চলাচল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নৌপথ নির্ভর ব্যবসা বাণিজ্য। তবে গাফিলতি নয়, যান্ত্রিক ত্রুটির কারণে ড্রেজিং কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আলামিন তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। ঝালকাঠির সুগন্ধা বিষখালীর সঙ্গে পিরোজপুরের সন্ধ্যা নদীর সংযোগ ঘটিয়েছে 16 কিলোমিটার দৈর্ঘ্যের গাবখান চ্যানেল। তবে দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় নাব্য সংকটে ধুঁকছে এই নৌপথ। এতে মোহনাসহ বিভিন্ন জায়গায় জেগেছে অসংখ্য চর। ফলে প্রায় 200 কিলোমিটার বেশি ঘুরে বঙ্গোপসাগর হয়ে চলাচল করতে হয় বড় নৌযানগুলোকে। আর মাঝারি নৌযান চলাচলের জন্য অপেক্ষা করতে হয় জোয়ারের। 5 মাস আগে চ্যানেলটি খননের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিএ, কিন্তু ড্রেজার মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে এখনও কাজ শুরুই হয়নি। এতে ব্যাহত হচ্ছে নৌপথে পণ্য পরিবহন। চট্টগ্রাম থেকে কয়লা নিয়ে এসে মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের অনেক সময় লাগে। গাবখান চ্যানেলে যদি ঠিক মতন খনন করা হতো তাহলে আমরা অল্প সময় গন্তব্যস্থলে মালটা পৌঁছতে পারতাম। এখান থেকে এক গ্রুপ যাওয়ার পরে এরপরে জোয়ার হলে আমরা যাব, মানে 6 ঘন্টা এখানে অতিরিক্ত বসে থাকতে হয়। কিন্তু সেরকম করে কোনো ড্রেজার হয়নি, যে কারণে এই চ্যানেল থেকে অনেক জাহাজ না ঢুকে আউটারের সমুদ্র পথে তারা এই পথ অতিক্রম করে যাচ্ছে। তবে দ্রুত সমস্যার সমাধান করে চ্যানেলের নাব্য ফেরানোর আশ্বাস দেন সংশ্লিষ্টরা। খনন কাজ কিন্তু চলমান আছে, তবে ইতিমধ্যে ড্রেজার কিছুটা যান্ত্রিক সমস্যা হয়ে গেছে। যান্ত্রিক সমস্যা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা মেরামতের জন্য অলরেডি গ্রহণ করছি। জাহাজ ঢুকতেও পারতেছে, বের হতে পারছে, বাট প্রশস্তকরণের জন্য হয়তো কিছু সমস্যা হচ্ছে ন্যারোর জন্য। সেটা আমরা প্রশস্তকরণের কাজ অতি শীঘ্রই শেষ করতে পারবো আশা করি। গাবখান চ্যানেলের ড্রেজিং শেষ হলে মোংলা থেকে ঢাকা ও চট্টগ্রামের নদীপথের দূরত্ব কমবে অন্তত 118 কিলোমিটার। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।
এরই সাথে শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।